বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, আর আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। গত 15 বা 17 বছর ধরে যারা রাজপথে থেকে নানা ধরনের সংগ্রাম করেছেন, নানা রকমের ত্যক্ত তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তারা, এবং যারা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন বা রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন, ছাত্র জনতা যাদেরকে দায়িত্ব দিয়েছে, আরও স্পেসিফিকলি বললে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভাষায় ছাত্ররা যে দায়িত্ব তাদেরকে দিয়েছেন, তাদের অতীত যাই হোক না কেন, গত 15 বছরে তারা যেখানেই থাকুন না কেন, এটা কি মনে হচ্ছে কিনা যে এই দুটো পক্ষ বলছে, একটা যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, আরেকটা পক্ষ যারা গত 15 বছর বা 16 বছর 17 বছর ধরে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, মুখোমুখি দাঁড়িয়ে যাবার কোনো আশঙ্কা আছে কি না? মিস্টার শামসুজ্জামান দুদু, আপনাকে ধন্যবাদ। বা সেই আশঙ্কাটা তৈরি হচ্ছে কি না? সাংবাদিক বন্ধু মাসুদ কামালকে শুভেচ্ছা, আর যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে অভিনন্দন। আমি ঠিক দুটি পক্ষ বলবো না, তবে এখন যে প্রসঙ্গটা মানে খুব দ্রুতই এসছে সেটা আছে না, যে এক বাড়িতে অনেকগুলো বউ আছে কিন্তু নতুন বউ বলে একটা কথা আছে, মানে শেষের দিকে যে আসে সে নতুন বউ হিসাবে চিহ্নিত হয়, তার একটু মাত্রা, গ্রহণযোগ্যতা, আদর, ভালোবাসা একটু বেশি থাকে। তো আমার কাছে যদি আমি মানে হালকাভাবে বলি, শেষ এদের যে ভূমিকাটা, ছাত্র আন্দোলনের যে তরুণদের যে ভূমিকাটা, সেই ভূমিকার যে সাহসিকতা এবং তার সঙ্গে সমগ্র জাতি, ছাত্র জনতা, সমগ্র জাতি মানে রাস্তায় নেমে এসছে। এই রাস্তায় সম্মিলন, অর্থাৎ ছাত্র এবং জনতার যে সম্মিলন, এই জনতার মধ্যে এমন কোনো শ্রেণী পেশা ছিল না যে যারা নামে নাই, অর্থাৎ সবাই চাচ্ছিল একটা পরিবর্তন, এবং পরিবর্তনে যখন লক্ষণটা দেখা গেছে সাহসিকতার সঙ্গে তারা নেমে গেছে। এবং অনেক পথচারী যারা পানি দিতে গিয়ে অথবা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছিল অথবা কর্মক্ষেত্রে যাচ্ছিল, এমন অনেকে আছেন যারা জীবন হারিয়েছে ছাত্রদের পাশাপাশি। তো আমার এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনি নিজে উল্লেখ করেছেন গত 15 বা 17 বছর ধরে যারা দীর্ঘ একটা আন্দোলনে অংশগ্রহণ করেছে, গ্রেপ্তার হয়েছে, শহীদ হয়েছে, নির্যাতন ভোগ করেছে, তো তাদের আন্দোলনটা গণতান্ত্রিক আন্দোলন, কোটা বিরোধী, এবং সর্বশেষ এক দফার আন্দোলনটা আগের থেকে পূর্ব ঘোষিত। সকল বিরোধী রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ তার পদত্যাগ দাবি করেছে। তো এটা যখন মানে আলাদা করে দেখতে যাব, আসলে শুরুটা আর শেষটা, অনেক সময় আমরা ছাত্র জীবনে আছে না, রিলে রেস করতাম, অর্থাৎ একটা কাঠি আমি দৌড়ি আরেকজন হাতে দিলাম, সে আবার একটা পাক দিয়ে আরেকজনের দিল, সে যখন শেষ দৌড়াটা সে যে মানে নিয়ে দৌড়াতে পারে সেই ফার্স্ট। তো এই কাঠিটা অতীতে যারা আন্দোলন করেছে তারা তরুণদের হাতে, আমার মানে প্রতীকী অর্থে বলছে যে তাদের হাতে দিয়েছে, তারা তুলে নিয়েছে এবং তারা সফল হয়েছে। কিন্তু বিষয়টি যদি তোমরা এই ভাবে আসে, তাহলে জটিলতাগুলো বাড়ার সম্ভাবনা আছে। কেমন? গত 15 বছর বা 17 বছরের মামলার সংখ্যা প্রায় 2.5 লক্ষের কাছাকাছি, আসামি প্রায় 50 থেকে 60 লক্ষ, এবং সেটা এখনো স্টিল আজকে পর্যন্ত চলমান। আর 1 মাসের যে মামলাগুলো, সেই মামলাগুলো অধিকাংশই প্রত্যাহার হয়ে গেছে একটা প্রশাসনিক অর্ডারে। আমার কাছে মনে হয় যে গণতান্ত্রিক আন্দোলনের সাফল্য, এই বিবেচনায় যদি আমরা দেখি, তাহলে বিভক্তির কোনো সুযোগ নাই এখনকার এবং তখনকার। আর গণতান্ত্রিক আন্দোলনের বাইরে গিয়ে যদি চিন্তা করি আমরাই করছি, তাহলে আবার এক ধরনের বিভ্রান্তি তৈরি হবে আমার বিবেচনা, এবং সেটা কখনোই হওয়া উচিত না। যেমন প্রধান উপদেষ্টা একটা বিচক্ষণ মানুষ, পণ্ডিত মানুষ, এবং সারা দেশে না সারা বিশ্বব্যাপী তার আলাদা একটা
ভাবমূর্তি আছে। তিনি যখন মামলায় আক্রান্ত হয়েছেন, এটা দেশবাসী বা বিশ্ববাসী কেউ সহজভাবে নেয় নাই। মানে তার উপরে এক ধরনের আক্রমণ হচ্ছে, তার উপরে এক ধরনের নির্যাতন হচ্ছে, এইভাবে নেওয়া হয়েছে। তো তিনি মামলায় আক্রান্ত হওয়ার কারণে নির্যাতিত। তিনি যখন মামলা থেকে খালাস পাবেন, মুক্তি পাবেন, তখন নিঃসন্দেহে এটা একটি ভালো কাজ। কিন্তু তার আগে যারা মামলায় আসে তারা যখন আটকে যাবে, তখন একটা তুলনার প্রশ্ন সামনে এসে যাবে, তখন এটা ভালো হবে না। সেই জন্য আমার কাছে মনে হয় তাদের একটি অর্ডার হওয়া উচিত ছিল, যেটা হয়নি। এখনো সুযোগ আছে যে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, যেগুলো জামিনযোগ্য, আইনের দৃষ্টিতে এটা উদ্দেশ্যপূর্ণভাবে দেওয়া হয়েছে, সেই মামলাগুলো একটা অর্ডারে হয় নাই, কারণ এটা গণতান্ত্রিক আন্দোলন, ওটাও। তাহলে আরেকটি অর্ডারে এগুলো বাতিল হতে পারে। ঠিক তেমনি জনগণের সমর্থন ছাড়া কোনো গণঅভ্যুত্থান বা কোনো রাজনৈতিক অভ্যুত্থান বা যে কোনো বিষয়ে জনগণের সমর্থন ছাড়া কোনো ভালো কাজ করা সম্ভব না। এই সরকারের পিছনে আছে জনগণ, আমার বিবেচনায় ছাত্র জনতা। সেই জনতার নেতৃত্বে এখন যে আমার দল বিএনপি এই সরকারের সমর্থক, এই সরকারকে অভিনন্দন জানাইছে, এই সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন দিয়েছে এবং একটি যৌক্তিক সময় পর্যন্ত এই সরকারের কার্যক্রমকে সমর্থন দিবে। আমার কাছে যেটা মনে হয়, যত দ্রুত সম্ভব একটি ভালো নির্বাচনের মধ্য দিয়ে, অর্থাৎ এই দেশে গত 3টা নির্বাচন, বিশেষ করে 14, 18 এবং সর্বশেষ 24-এর এই নির্বাচন যদি স্বাভাবিক নির্বাচন হতো, তাহলে দেশের পরিস্থিতি এরকম দাঁড়াতো না। মানুষ একেবারেই ভোটাধিকার বিচ্ছিন্ন হয়ে গেছিল, হারিয়েছিল। সেই জায়গাটায় যদি আমরা ফিরে যেতে পারি, হ্যাঁ একটু সময় লাগতে পারে, যেমন পুলিশ, প্রশাসন, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী, পেশাজীবী সবগুলোই দল কর্তৃক নিয়ন্ত্রিত, মানে আওয়ামী লীগ এবং এক ব্যক্তির হাতে চলে গেছিল। সেটা কিন্তু এখনো মুক্ত, এটার কোনো ভাবার কোনো কারণ নাই। সেই মুক্ত যতক্ষণ পর্যন্ত না হবে, আর 15 থেকে 20 লক্ষ হাজার কোটি টাকা তাদের হাতে আছে, এই দুর্নীতিবাজ মানে সরকারের ছত্রছায়া এবং সরকারে যারা ছিল তাদের হাতে আছে। এবং বলছে আইনে এই যে অস্ত্র উদ্ধার, লক্ষ লক্ষ অস্ত্র, বৈধ এবং অবৈধ। আমি জানি খুব সাধারণ মানের একজন সরকার দলীয় ছাত্রকর্মীর হাতেও লাইসেন্স দিয়ে অস্ত্র দেওয়া হয়েছে, তার অস্ত্র পাওয়ার কথা না। সেই অস্ত্র, অবৈধ অর্থ এবং এই প্রশাসন বা যারা বিভিন্নভাবে আছে, সেগুলো না ভাঙা পর্যন্ত ভালো ইলেকশন হবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার মাসুদ। আমি প্রশ্ন করেছিলাম যে এরকম কোনো আশঙ্কা তৈরি হচ্ছে কিনা। আমি যদি এখন যারা, যেটি মিস্টার দুদু বলছেন যে তারাও ওই সরকারের সমর্থক এবং তারা সহ অন্যান্য রাজনৈতিক দল, সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো লাস্ট 15-17 ইয়ার্স ধরে আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল, অনেক সাফার করেছে। আবার এখন যারা ক্ষমতায় বা রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন, সরকারে আছেন, তারাও একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার সমর্থন নিয়ে দায়িত্বে আছেন। কিন্তু এই আশঙ্কা কি আছে কি না নিকট ভবিষ্যতে, যে এই দুটো পক্ষ যারা একসঙ্গে আসলে এই শেষ মুহূর্তের গণ অভ্যুত্থানে সকলেই অংশ নিয়েছিলেন, সরকারে যারা আছেন তাদের হয়তো সবাইকে বলা যাবে না যে তারা 15-16-17 ইয়ার্সের, অনেকের নামও উচ্চারিত হয়নি কোথাও, বা কারো কারো নামও উচ্চারিত হয়নি। তো সব মিলে আমি যেটা বুঝতে চাইছি যে সরকার এবং রাজনৈতিক দলগুলো মুখোমুখি দাঁড়াবার কোনো আশঙ্কা আপনার মধ্যে আছে কি না? আছে। এই কারণে আমি বলি আপনাকে, বা এই যে ওনারা সমর্থন করছেন, এই সমর্থন কতদিন অব্যাহত থাকবে, রাখতে পারবেন, সেই প্রশ্নটা। এটা দুটো ভাই স্পষ্টই বললেন যে ওনারা বলছেন একটা যৌক্তিক সময় পর্যন্ত ওনারা সমর্থন দেবেন। দুটো শব্দ ব্যবহার করেছেন, যৌক্তিক সময় এবং দ্রুত সময়, দুটোই বলেছেন। ওনার যৌক্তিক সময়টা তো উনি নির্ধারণ করবেন। ওনার যৌক্তিক সময় আপনার যৌক্তিক সময় মিলবে না, কিন্তু ওনার যৌক্তিক সময় আমার যৌক্তিক সময় মিলবে না। কাজেই একটা পর্যায়ে যাওয়ার পর ওনাদের যৌক্তিক সময়ের সঙ্গে যদি সরকারের যৌক্তিক সময় না মিলে, তাহলেই তো ঝামেলা বাঁধবে। এবং এটা হতেই পারে। শুনেন, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আমার চাহিদাগুলি মেটাতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। যখন নাকি আমার চাহিদাগুলি না মিটবে, যখন আমি এখানে বসে অস্বস্তি বোধ করব, তখন কিন্তু আমি সামনে যাকে পাবো তার বিরুদ্ধে আমি অভিযোগ করব।
যে এটা করে নাই, এই জন্য আমার সমস্যা, ও এটা করে নাই, এটা আমার সমস্যা। দেখেন ওনারা একটা সংস্কারের কথা বলছেন। প্রথমত একটা কথা বলছেন ইউনূস সাহেব, যে কথাটা বলছেন যে ওনাদের প্রাথমিক নিয়োগকর্তা হলো ছাত্ররা। এই কথাটা আমার কাছে খুবই কনফিউজিং মনে হয়েছে। খুবই কনফিউজিং মানে কি, দুটো জিনিস। একটা জিনিস হলো প্রাথমিক বলতে উনি কী মিন করছেন, মানে প্রাথমিক কে, প্রাথমিক মানে কি, এটা আমি বুঝি নাই। আর দ্বিতীয় কথাটা হলো ছাত্ররা ওনাদের নিয়োগকর্তা কীভাবে, আমি এটা কিন্তু আমার কাছে এটা ক্লিয়ার না। উনি যদি বলতেন এদেশের জনতা আমাকে নিয়োগ করেছে, জনতার দাবির প্রেক্ষিতে আমি এসেছি, তাহলে জিনিসটা আমার কাছে আরামদায়ক মনে হতো। কাজে এখন যদি ছাত্ররা বলে যে না আপনার পছন্দ হচ্ছে না, তাহলে কিন্তু চলে যাবেন, বলতেই পারে। কিন্তু উনি তো 8 তারিখে বলেছিলেন যে আপনারা আমাকে এনেছেন, আপনারা না ছিলেন আমি চলে যাবো, আপনারা বলেছেন। তখন তো খুব বেশি লোকজন হয়তো জাতির উদ্দেশ্যে, আমি ঠিক জানি না। প্রথম যে ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে কিন্তু বলছেন যে আমাদের প্রাথমিক নিয়োগকর্তা ছাত্ররা। তো এইগুলি হলো কি জানেন, ভাষার মারপেচ, নানা ধরনের কথা অনেকে বলবেন। বাট প্রবলেমটা হলো দেখেন ওনারা কিন্তু খালি সংস্কার করতে আসেন নাই। এই সংস্কারে যতদিন সময় লাগবে ততদিন কিন্তু ওনাকে দেশ চালাইতে হবে। কিন্তু সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো শেষ নাই। এবং কোনটাকে আপনি সংস্কার বলবেন, কোনটাকে আপনি সংস্কার বলবেন না, সেটাও একটা ইস্যু। এটাও একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা আপনি ভালো কথা বলছেন। তো এখন আমি ধরে নিচ্ছি ওনারা একটা দেখেন, ওনারা কিন্তু বারবার অনেকেই বলছে, অনেক পলিটিক্যাল পার্টি বলছে, বিএনপির পক্ষ থেকে বলতে শুনেছি যে আপনারা একটা রোড ম্যাপ দেন। রোড ম্যাপ মানে কি জানেন, আসলে ওনারা কি করতে চান এখন কিন্তু ক্লিয়ার করেন, এবং কতদিনে করবেন। আপনি মনে করেন আপনি যদি কিছু একটা সংস্কার করতে চান, তখন আপনি স্টুডিওটা আপনি সংস্কার করবেন, যে সংস্কারটা করতে আসবে তাকে আপনি কি কথা বলবেন, দুইটা কথা বলবেন। ভাই এটা সংস্কার করে তুমি কত টাকা নিবা, আর 2 নম্বর হলো কতদিনে করবা। কথা কিন্তু সিম্পল, তুমি যতদিন সময় লাগবা ততদিন তো আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। এটা যে কেউ প্রশ্ন করবে। তো আপনি সংস্কার করতে আসছেন, ততদিন আমার কি হবে। এই সময় যদি দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, ধরা যাক আমি কথা বলতেছি, তাহলে আমরা কাকে দায়ী করবো? শেখ হাসিনাকে? শেখ হাসিনাকে আপনি দায়ী করতে পারবেন? দিল্লি থেকে এসে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, বলতে পারবেন? ভাই পারবেন না। তো এই সময় যদি সোশ্যাল যদি আপনার সিকিউরিটি না আসে মানুষের জীবনে, তবে আওয়ামী লীগ থেকে যদি শিক্ষা নেয় বা আওয়ামী লীগকে যদি কেউ ফলো করে বা শেখ হাসিনাকে কেউ ফলো করে, তাহলে বলতেই পারেন যে এটা আওয়ামী লীগ করেছে। কারণ আওয়ামী লীগ সবসময় বলতে এটা বিএনপি জামাত করেছে, এখন এটা বলতে পারে। আওয়ামী লীগের ওই কথাটাকে আমরা মানুষ, সাধারণ মানুষ গ্রহণ করিনি, কেউ করতো না, ওই তো ততটুকুই গ্রহণ করতো। যদি ওই শিক্ষাই নেয় উনি, তাহলে আওয়ামী লীগের পরের শিক্ষা, ওনাদের যে পতনের শিক্ষা, সেটাও নিতে হবে, যেটা আসতেছে সামনে। তো এই সময় মনে করেন সোশ্যাল যে সিকিউরিটিটা যদি আমার বিঘ্নিত হয়, আমি কাকে দায়ী করবো? আপনি এখন রাস্তাতে হেঁটে যান, রাস্তায় একটা ছিনতাইকারী থাপা দিয়ে আপনি মোবাইলটা নিয়ে গেল, আপনি কার কাছে কমপ্লেন করবেন? থানায় যাবেন, যান কমপ্লেন করেন, একে লিখে রেখে আসেন, বলেন ভাই কী বলছেন, আপনি লিখলাম। কোনো অ্যাকশন হবে আপনি মনে করেন? হবে না। কারণ যারা অ্যাকশন নিবে তারা তো নিজেরাই কাঁপতেছে নিজেদের নিয়ে। তো এই যে বিষয়গুলো মানুষের আস্থায় আনতে হবে। এখন পর্যন্ত ওনারা মানুষের ভালোবাসায় আছেন, তো ভালোবাসায় কিন্তু আস্থায় আনতে হবে। নতুন একটা বিয়ে করলে পরে বউ কিন্তু প্রথমে ভালোবাসায় শিখতে হয়, 2 দিন পরে কিন্তু ওই বউ রান্না করতে পারে কিনা এটা নিয়ে কিন্তু আলোচনা হবে, ওই ভালোবাসা 2 দিন পরে কিন্তু বলবে ভাই আপনি কি রান্না করতে পারেন, কি বউ বিয়ে করাইলেন, ভাত রাঁধতে পারে না, তরকারি রাঁধতে পারে না, আলোচনা করলে কিন্তু হবে। ওই আলোচনা হতে শুরু করছে। এই বন্যা বলি না আমরা, এই বন্যার কারণে ওনারা একটা এক্সটেনশন পেয়েছেন 1 মাসের, তাহলে হিসাব এখন থেকে দেখতেন আপনি। কথাটা বললাম কেন দেখেন, এটা কিন্তু বিভিন্ন বাসায়, আমার বাসায় আমার বউ বলতেছিল যে প্রথম 2-3 দিন কিন্তু কাঁচা বাজারের দাম কম ছিল, এখন কিন্তু আমরা আগের অবস্থায় আসছি। আগের অবস্থায় কি কারণে আসছে? এখন বলবেন যে না চাঁদাবাজি, হাত বদল হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে, আমি সব মানতে রাজি আছি, কিন্তু আলটিমেটলি এটা বন্ধ করার দায়িত্ব কার? এটা বন্ধ করার দায়িত্ব তো এখন পর্যন্ত আওয়ামী লীগের উপরে আর চাপানো যাবে না। তাহলে বন্ধ করার দায়িত্বটা কার? সরকারের। সরকারকে সেভাবে নড়াচড়া করতেছে, এই প্রশ্নটা কিন্তু উঠতে থাকবে, আগামীতে যত দিন যাবে তত উঠতে থাকবে। এখন তখন আপনি বলেন যে না ভাই আপনারা খালি আমাকে সময় দিতে চান না, খালি এগুলি বলেন, তাহলে তো হবে না। ওই যে একটা ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, সব পশু, আমি যদি সময় জানি ওই ছোটবেলায় গল্প শুনছিলাম যে বনের পশুরা সবাই মিলে
আলোচনা করতেছে, এই যে বনে শান্তি শৃঙ্খলা নাই, বাঘ জারে তারে থাবা দিয়ে খেয়ে ফেলায়, এটা একটা আলোচনা হওয়া উচিত যাতে নাকি বাঘ সবাইকে না খায়। তো সবাই মিলে মিটিং করতেছে, মিটিংয়ে বাঘ নাই, আর বাঘকে ডাকতে পাঠাইতে হবে, তো বাঘ আসুক, সে শুনুক যে ভাই সবাই খায়েন না, সপ্তাহে একটা করে খাবেন। তো মিটিং টিটিং হয়েছে, বাঘকে ডাকতে পাঠাবে, বাঘকে ডাকতে যাবে কি, ডাকতে আর কেউ যাইতে রাজি হয় না। তখন কাসিম বলতেছে আমাকে পাঠাও, আমি যাই, কারণ আমার শরীরটা শক্ত আছে, আমার কামড় দিয়ে খাইতে পারবে না। তো কাসিম রওনা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ চলে গেছে, এখন কাসিমও মানে আসে না, বাঘও আসে না। একজন বলতেছে ওরে তোমরা কেন পাঠাইলা, ও কি জানতে পারবে? তোর কাসিম দরজার সামনে থেকে বলে আমার সমালোচনা করলে কিন্তু আমি যাব না, মানে সে তখনও দরজা পর্যন্ত যাইতে পারে নাই। তো বিষয়টা হলো এরকম, আপনি তো সময় দিয়েছেন, কতক্ষণ দিবেন আপনি? এক পর্যায়ে কিন্তু আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। তো সে যদি বলে এত কথা বললে কিন্তু ভাই আমি থাকবো না, এটা হবে না রে ভাই, দায়িত্ব নিয়েছেন। আপনি বলবেন যে আমাকে ডেকে এনে দিয়েছে, হ্যাঁ ডেকে এনে দিয়েছে, ডাক শুনে আসলেন কেন? আসা মানে হলো আপনাকে সংস্কারও করতে হবে, এর মধ্যে আপনাকে দেশে চালাইতে হবে, সবাইকে খুশিও রাখতে হবে। কাজটা কঠিন, তারপরে কঠিন জেনেই তো আসছেন। তো এই কথার সূত্রে ধরে মিস্টার শামসুজ্জামান দুদু, আপনার কাছে প্রশ্ন যে কি আসলে ওনাদের কাছে আপনারা চান? দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এই সরকারের কাছে আপনাদের চাওয়াটা আসলে কি? এই যে সংস্কার শব্দটি মাসুদ কামাল বলছেন, অনেকেই বলছেন, সংস্কার আসলে কি সংস্কার করবে তারা? এক নম্বর আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি একটা দলও করি এবং দলের একটা দায়িত্বশীল অবস্থানও আমি আছি, প্রথম দাবি হচ্ছে একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন তাদের দায়িত্ব নিয়ে করতে হবে। এই সঙ্গে যেটা মাসুদ কামাল সাহেব বললেন যে প্রয়োজন মিটানোর মতো তার যোগ্যতা তাকে প্রমাণ করতে হবে। এই জন্য বলছি যোগ্যতা, একটু আগে আমি বলেছি যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা মণ্ডলীর যিনি প্রধান উপদেষ্টা, তিনি খুব বিচক্ষণ ব্যক্তি এবং পণ্ডিত মানুষ এবং দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি এখানে আসছেন। রাজনীতির বাইরে কিছু হয় এটা আমার জানা নাই। কেউ দলের নাম লিখিয়ে করে, কেউ দলের ঘরের ভিতরে বসেও করে। আমি যেহেতু রাজনীতির লোক এবং আমি রাষ্ট্রবিজ্ঞানেরও ছাত্র, এখন কেউ যদি মনে করে যে আমি এই রাজনীতিটা বুঝি না, তাহলে বিপদ কিন্তু। কারণ সংস্কারের যা কিছু হবে, ওনারা যেটা দাবি করছেন সেটা রোডম্যাপ কিন্তু এখন আমরা জানি না উনি কি করতে চান, নির্বাচনী বা কতদিনে করতে চান। ইতিমধ্যে উনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন, এটা খুবই পজিটিভ একটা বিষয় বলে আমি মনে করি। সবার মতামত নিচ্ছে, এখন পেশাজীবীদের সঙ্গেও বসছেন, বসলে একটা ধারণা হবে এবং সেই ধারণার ভিত্তিতে তাকে মানে এই যে বসছেন আপনারা, এই বসাটি কি একটা পিয়ার অ্যাক্টিভিটিস না এটা মিনিংফুল ডায়ালগ? আমি মনে করি এখনো পর্যন্ত এটা মিনিংফুল ডায়ালগ মনে করছেন, ডায়ালগ হচ্ছে। হ্যাঁ, মানে এই যে মানুষের সঙ্গে কথা বলা, একসঙ্গে বসা অথবা গোল টেবিল বসা অথবা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বসা, মতামত নেওয়া। কারণ অনেকগুলো ঘটনার মধ্যে আলটিমেট রাজনৈতিক অবস্থানটা আপনার পরিষ্কার করতে হবে, আপনি কোন পক্ষে আছেন, ফ্যাসিবাদের পক্ষে না গণতন্ত্রের পক্ষে। যেহেতু ফ্যাসিবাদ আপনার পতন হয়েছে, এবং এখানে আপনার কথার সূত্র ধরে আপনি নির্বাচনটাকে যেহেতু গুরুত্বপূর্ণ বলছেন, এবং আওয়ামী লীগ এখন আসলে সেই অর্থে দৃশ্যমান না বা ডিসঅ্যাপিয়ার্ড, অবশ্যই তারা কখনো না কখনো হয়তো সামনে আসবে, ক্রিমিনাল যারা বা দোষী যারা তারা শাস্তির আওতায় যাবে, যতক্ষণ না সরকার বা কেউ এটাকে লিগালি অর ইলিগালি ব্যান করছে ততক্ষণ পর্যন্ত। বললাম যে এটা সরকারের মোটিভের উপরে ডিপেন্ড করে এবং সেখানে জনগণের অ্যাকসেপ্টেন্স কী আছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে যে বড় বিরোধী দল বলতে আমরা যাদেরকে বুঝি, সবচেয়ে বড় আপনারা এবং বাকি অন্তত দু একটি বিরোধী দলের কথা আমরা উল্লেখ করতে পারি, জামাতের কথা উল্লেখ করতে পারি, জাতীয় পার্টিও দেখছি আমরা যে আলোচনার মধ্যে আছে সরকারের সঙ্গে, তারা আপনার ভাষায় মিনিংফুল ডায়ালগে আছে বা আমার ভাষায় পিয়ার অ্যাক্টিভিটিসের মধ্যে আছে, কিন্তু এরা কিন্তু কেউ নির্বাচনের কথা বলছেন না। এবং জামাতের আমির স্পষ্ট করে বলেছেন যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, মানে কথার অর্থটা তাই দাঁড়ায়, কিন্তু তারা সময় দিতে চান সরকারকে। সো এখানে কিন্তু আপনাদের সঙ্গে অন্য রাজনৈতিক দল, জাতীয় পার্টিও যেহেতু অন্য ধরেন ওয়ার্কার্স পার্টি, জেপি, জাসদ, তাদের মতো অবস্থাটা তাদের হয়নি, যদিও তারা মোটামুটিভাবে একই ভূমিকায় ছিল।
এবং একদম প্রথম দিন থেকেই তারা সরকারে বা সেনাবাহিনী প্রধানের সঙ্গে আলোচনার মধ্যে ছিল। তো তারাও ওই সময়টা দিতে চায় এবং এক ধরনের গ্রহণযোগ্যতার পাওয়ার মিছিলে তারা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে বিএনপির জন্য এই পথটাও কি খুব সহজ হবে, বা বিএনপির এই দাবি দাওয়া বা নির্বাচন এটা কি কতটা আপনারা সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবেন, যেখানে অন্য দলগুলোর ভূমিকা ঠিক আমার কাছে পরিষ্কার নয়? আপনার কথা অত্যন্ত মানে পরিষ্কার বিশ্লেষণ করে আপনি যেটা দেখাতে চাইছেন যে সব দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে মানে মতামতের ভিত্তিতে এই সরকার সিদ্ধান্ত নেবে। একটা সংসারের দিকে যে তাকান না, 7টা সন্তান আছে, তো মা দেখা যায় যে ফুটফুল দায়িত্ব পালন করে কোন সন্তানটি বা কোনগুলো, সবাই কিন্তু তার সন্তান। বা অনেক সময় মা বাবা সবচেয়ে দুর্বল যে ভালনারেবল, যে তার প্রতি তার সহানুভূতি ভালোবাসা অনেক সময় প্রকাশিত ভালোবাসা বেশি থাকে। সহানুভূতি একটা জিনিস আর নির্ভরতা একটা জিনিস। আপনি যদি সহানুভূতির উপরে থাকেন সংসার উচ্ছন্ন যেতে পারে, আর নির্ভর করার মতো ঘটনা যদি থাকে কখনো কখনো মনে হবে ওই ছেলের প্রতি মায়ের ভালোবাসার প্রতি একটু। আমি কেন এই কথাগুলো বলছি, সকল দলের গুরুত্ব আছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সময় দেশের সমর্থনকারী অংশ কোন জায়গায় আছে এটা তো বুঝতে ভুল হওয়ার কথা না। আমি কোনো দলকে ছোট করছি না, যার কোনোই সম্ভাবনা নাই। কিন্তু তাদের মধ্যে আপনাদের মিত্র বলে পরিচিতরাও আছে এবং অবশ্যই আছে, বড় পার্টনার বলে পরিচিত অবশ্যই আছে, সেটাই বলছি। যারা ধরেন এমন একটা রাজনৈতিক দল, আমি একটা মনে করি অবশ্যই তারা বিচক্ষণ, কিন্তু ভোটের পার্সেন্টেজের মধ্যেই নাই। কোনো ভোটের পার্সেন্টেজের মধ্যে আমি এটা গুরুত্ব দিব না, ভোটে যাদের 42-43% আছে তাকে গুরুত্ব দেব, এই বিষয়টা তো আমার আছে না। আমার সঙ্গে যারা থাকেন আমার দলে, তখন তার সংখ্যা একটা ভোট মানে দেখা গেল 19টা-20টা সিট পেলেন, আমার সঙ্গে আছেন, কিন্তু আমার বাইরে গিয়ে যখন আমার প্রতিদ্বন্দ্বী হয় তখন সে 3টা পায়। তো এইটা আমি, এবং তার বয়স দেখা গেল 100 ঊর্ধ্বে বয়স এই দলটার, আমি কি বয়সের প্রশ্নে তাকে গুরুত্ব দেব, ভোটিংয়ের প্রশ্নে গুরুত্ব দেব, না কোন প্রশ্নে গুরুত্ব দেব? এই বিচক্ষণতা আমার মনে হয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর আছে। আর যারা ওই যে বললেন যাদের পতন ঘটেছে তারা তো দৃশ্যমান না। এখন দৃশ্যমান হলে কি হবে, যেমন নাৎসিবাদ, হিটলার তো একসময় শুধু জার্মান কন্ট্রোল করেনি, সারা বিশ্ব কন্ট্রোল করছেন। একটা সময় তো তিনি আত্মহত্যা করছেন তার সত্য বিবাহিত স্ত্রী নিয়ে। তো এখন আমাদের যে ক্ষুদ্র হিটলাররা ছিলেন, ক্ষুদ্র ক্ষুদ্র, তারা তো এখন দৃশ্যের আড়ালে, তার সিদ্ধান্ত তারা নিক, আমার বিবেচনা তারা নিক, তাহলে পরে এই জায়গাগুলোতে বেরিয়ে আসবে মীমাংসা আমি কিভাবে নিতে পারি। যেটা মাসুদ কামাল সাহেব স্পষ্ট করে বলছেন যে বাজার পরিস্থিতি প্রতিনিয়ত দেশবাসী মুখোমুখি হয়, বিশেষ করে ঘরে যারা সংসারের অধিকর্তা থাকে বা কর্তৃ থাকে তারা এটা ফেস করে। কয়দিন ভালো ছিল, আমি নিজে বাজার করা পছন্দ করি, কিন্তু এই গত 1 সপ্তাহ ধরে বা 4-5 দিন ধরে বেশ অস্থির বাজার। তো এই বাজারটি কে কন্ট্রোল করবে, কে নিয়ন্ত্রণ করবে, কে স্বাভাবিক রাখবে? গত সরকার, তারা আবার তার আগে সরকারকে দেখাতো, তার আগে সরকার দেখে, এটা তো মীমাংসা না। আমি কাউকে সমালোচনা করছি না, প্রতিনিয়ত যে ঘটনাগুলো, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ তাদের কথায় মানুষ মারছে, এখন কিছু ভালো কাজ করতে পারে, কিন্তু করা কি সম্ভব হচ্ছে? এখন তো মানুষ তাদের পক্ষে বলবো না, তাদের দেখতে চাই যে তারা দায়িত্ব পালন করছে। যেমন ট্রাফিকম্যানরা রাস্তায় নামছে, ছেলে মেয়েগুলো চলে গেছে ঘরে, ট্রাফিক পুলিশ যখন ছিল না তারা দায়িত্ব পালন করছিল। তো এখন আমার কথা হচ্ছে যে সবাইকে উদ্যোগী হয়ে এই সরকারের সঙ্গে আছে, কিন্তু এটা অনন্তকাল থাকবে কিনা বা কিভাবে থাকবে, এই জিনিসগুলো যদি এই সরকার মাথায় নেয় তাহলে সব থেকে ভালো হবে। কারণ এরা আন্দোলনকারী, নো ডাউট, ছাত্র জনতার, শুধু ছাত্র না, আমরাও ছাত্র ছিলাম এক সময়, আমরাও আন্দোলন করছি, আপনি নিজেও ছাত্রদের ভূমিকায়, আন্দোলনকারীদের ভূমিকায় ছিলেন, কিন্তু তার একটা ধারাবাহিক রূপ আছে। সেই রূপটা যদি না, যেমন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যদি বলি, 71-এর মতো ঘটনা আমাদের জাতির ইতিহাসে নাই।
এটা আমাকে মানতে হবে। তো এখন এই মুক্তিযোদ্ধারাই তার রক্ত দিয়ে জীবন দিয়ে ক্ষমতায় যাদেরকে আনছে, তখন তো তারা ফিরেই গেছে তার কর্মক্ষেত্রে, তারা নির্যাতনও ভোগ করছে, অভাবে তারা না অথবা চাকরি প্রত্যাশা হতাশাও হয়েছেন, কিন্তু তারা এই দেশটা সৃষ্টি করেছে। পরবর্তী সরকার না পাওয়ার কারণে অনেক বিতর্কের মধ্যে পড়ছে এবং তার ভয়ঙ্কর একটা পরিণতি মুখোমুখি হয়েছে। তা আমি এখন এই সরকারকে মনে করি যথেষ্ট দক্ষ, যথেষ্ট বিচক্ষণ এখনো পর্যন্ত, এবং শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দল তার কাছে প্রত্যাশা করে, সমর্থন দেয়। সেই জন্য এরা তাৎক্ষণিক উদ্যোগগুলো যাতে নিতে ব্যর্থ হয়, দায়ীগুলো সরকারের, এই মানে রাজনৈতিক দলগুলো না সরকারের, এই প্রশ্নের মানে মুখোমুখি হওয়ার আগেই কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেটা রোড মার্চের কথা আমার দল থেকেও বলা হয়েছে, রোড ম্যাপের কথা। হ্যাঁ, রোড ম্যাপের কথা বলা হচ্ছে। সেই রোড ম্যাপটা স্পষ্ট করলে আরো ভালো হয় আমার মনে হয়। মাসুদ কামাল, আপনি শুনছিলেন আমাদের কথোপকথন, আমার মনে হয় যে সেখান থেকে আপনি শুরু করতে পারেন। যে কথাটা নাকি আলোচনা হলো, আপনি যে কথাটা বলছিলেন যে নির্বাচনটা একটা রাজনৈতিক দল এক একভাবে চাচ্ছে, বিএনপি চাচ্ছে একভাবে, জামাত আরো সময় দিতে চাচ্ছে, জামাত বরং বিএনপির তাড়াহুড়াকে সমালোচনা করছে, সেগুলো না, এগুলো আসলে হলো কি জানেন, জাতীয় পার্টির ক্ষেত্রে অলমোস্ট একই রকম অবস্থা, তারাও সময়ের কথা বলছে। হ্যাঁ, এর কারণটা কি? কারণটা হলো এরা কিন্তু যার যার রাজনীতিটা করতেছে। বিএনপি কিন্তু জামাতের রাজনীতি করবে না, জামাতও বিএনপি রাজনীতি করবে না। এখন বিএনপির চিন্তাটা কি? এনে দুদু ভাই আছেন, উনি বিএনপি যেহেতু করেন, আমি যেভাবে বুঝি আমার টাইম বলি, বিএনপি কি চিন্তা করতেছে, এই রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্যটা কি? তারা আসলে সবাই ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যাওয়ার পর তাদের রাজনৈতিক দর্শন অনুযায়ী দেশটাকে চালাতে চায়। এই তো মূল ব্যাপারটা, স্বাভাবিক। এটাই স্বাভাবিক। সব দল তারা তো রাজনৈতিক দলটা করছে ওই জন্য। এখন বিএনপির হিসাবটা কি? যে সারা দেশে আওয়ামী লীগ বিরোধী যে একটা মানুষের মধ্যে ক্ষোভ, ঘৃণা, আমি এটা ঘৃণাই বলবো, এখন আর ক্ষোভ নাই, যেটা বিরাজ করছে, এই সময় যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত এই ঘৃণার বিপরীতে একমাত্র ওনারাই আছেন, এবং ওনারাই নির্বাচন করলে ওনারাই বিজয়ী হবেন। এটা কিন্তু বিএনপির সহজ হিসাব। এখন তাহলে বিএনপি তাহলে কালকেই চাচ্ছে না কেন? বিএনপিও চাচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু একটা সেন্টিমেন্ট কাজ করতেছে, মানুষ একটা সংস্কার চাচ্ছে। কি কি সংস্কার বিএনপিও চায়? বিএনপি তো 31 দফা রাষ্ট্র মেরামতের একটা কর্মসূচি দিয়েই রাখছে আগে, এবং এখন পর্যন্ত যে সমস্ত সংস্কারের দাবি উঠছে এটা কিন্তু ওর মধ্যেই আছে। আমি তো দেখি ওর বাইরে কিন্তু খুব একটা কিছু নাই। এইগুলি তো বিএনপি অনেক আগেই বলছে। তো যদি সংস্কার হয় এর মধ্যেই হবে, তাতে বিএনপি কোনো আপত্তি নাই। কিন্তু বিএনপি যত তাড়াতাড়ি চাই ইলেকশনটা হলে তারা ক্ষমতায় যেতে পারবে। জামাতের অবস্থাটা কি? জামাত শুরু থেকে দেখছে যে একা আসলে কি হয়, 91 দেখছে, তারপরে কারোর সঙ্গে থাকলে কি হয়, এটা 96 দেখছে, 2001-এও দেখছে। তো সে কারো না কারোর সঙ্গে থাকতে চায়, এটা জামাতও চায়, জাতীয় পার্টি চায়। কিন্তু জামাতের ইদানিং মনে হতে শুরু করেছে, যেহেতু আওয়ামী লীগ নেই, যে ওনারা মনে করছেন যে আমরা বোধহয় একটা বিকল্প শক্তি হয়ে যাচ্ছি। কারণ অনেকের কাছে বলতে শোনা গেছে যে বিএনপি আওয়ামী লীগ একই মুদ্রার এপিটোপিট, এই যে আমরা বিএনপিকে আনবো, আওয়ামী লীগকে সরাই, কি এমন পার্থক্য হবে, এটা কিন্তু অনেকে বলছেন। তো সেই কথাটা থেকে জামাত একটু উদ্দীপ্ত হচ্ছে যে আমি তো একাই একটা শক্তি হতে পারি। আমি যদি আমার ইসলাম ধর্ম, ইসলাম পছন্দ অন্য দলগুলিকে একসঙ্গে নিয়ে একত্র হতে পারি, হয়ে যদি আমি বছর 2-3 সময় পাই, আমি যদি একটু গুছাই নিতে পারবো, তারপরে ইলেকশন হলে আমার একটা সম্ভাবনা আছে। ওরা কিন্তু ওদের রাজনীতিটাই করতেছে। আর আপনি কি মনে করেন তারা কি ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, নাকি তারা মনে করছে যে এটা শক্তিশালী বিরোধী দল? আমার মনে হয় তারা ক্ষমতায় যাওয়ার কথাও ভাবছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ যা দেখি আমি, তাতে আমার তারা ওটাও ভাবছে যে আর তো কেউ নাই বিকল্প, বিএনপি আর আমি। তো আমি বিএনপির বিপক্ষে বলতে পারবো আমি মোর ডেমোক্রেটিক পার্টি, আমি বলতে পারবো আমরা কোনো চাঁদাবাজির সঙ্গে নাই, লুটপাটের সঙ্গে নাই, আমরা মোর অর্গানাইজড, আমাদের মধ্যে দলের মধ্যেও ডেমোক্রেসি আছে। এগুলো বলার মতো অনেকগুলি ইস্যু তাদের আছে, কিন্তু তারা এরকম একটা আশা নিয়ে আসে। এই আশাগুলি অতিরিক্ত আশা কিনা অথবা বাস্তব ভিত্তিক কিনা এই আলোচনা তো দূরের কথা। যে কারণে তারা কিন্তু এইভাবে চিন্তা করে বলতেছে আমরা ভাই সময় দিতে রাজি আছি। যেই মুহূর্তে যদি তারা কখনো মনে করে যে এখন ইলেকশন হলে আমি জিতবো, তারা কিন্তু তখনই চাপটা দিবে। এটা কিন্তু নতুন সরকারের প্রতি ভালোবাসা জনিত কারণে না, নিজেদের সম্ভাবনা মতো বিচারকে তারা এটা করতেছে। সবাই একই কাজ করতেছে। এর মধ্যে দেখবেন আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন, আওয়ামী লীগ কিন্তু বলবে যে আমরাও সময় দিতে রাজি আছি।
কারণ তারা জানে তাদের কোনো সম্ভাবনা এখন নাই, এখন জিরো, ঘর গোছাতে হবে। ঘর গোছাতে হবে। কাজেই তারা তাদের মতো করে বলতেছে। আর এদিকে আরও একটা ইস্যু কিন্তু আছে, সেই ইস্যুটা হলো যে বর্তমান সরকারের যারা দায়িত্বে যারা আছে তাদেরকে কেন্দ্র করে কিন্তু কেউ কেউ চিন্তা ভাবনা করতেছে আমরা একটা পার্টি করলে কেমন হয়। কেউ বলতেছে স্টুডেন্টদের পার্টি, কেউ বলতেছে কিংস পার্টি, ডক্টর ইউনূসের ইমেজকে পুঁজি করে আমরা যেটা পার্টি করি সেটা কেমন হয়। এটা এখন পর্যন্ত মোটামুটি এক ধরনের ভালোই লাগতেছে, কিন্তু কিন্তু মাস 6 পরে যখন নাকি দেশ চালাতে যে হিমশিম খাবে তখন কিন্তু অতটা ভালো নাও লাগতে পারে। আমি জানি না কি হবে, আবার হিমশিম নাও খাইতে পারে। জানি রোমান্টিসিজম মনে হচ্ছে এক ধরনের এখন আপনার কাছে। হ্যাঁ, এক ধরনের রোমান্টিসিজম মনে আমার কাছে মনে হচ্ছে। ওকে, আমার কাছে মনে হচ্ছে ভাই যত কিছু আপনি বলেন, দেশ চালানো আর ব্যাংক চালানো এক জিনিস না। দেশ চালানো পিকনিক পার্টি না, এটার মধ্যে অনেক জটিলতা আছে। সেটা কতটুকু ডক্টর ইউনূসের ইমেজ অনেক বিশাল, কোনো সন্দেহ নাই। উনি যখন বলেন বিদেশে পাচার হওয়া অর্থ আমি ফেরত আনবো, আমি আশাবাদী হই। আমার কাছে মনে হয় উনি পারবেন এগুলো। উনি যখন একটা সিদ্ধান্ত নেন এই কাজটা একটু দেরি হচ্ছে, কারণ আমলাতান্ত্রিক জটিলতা ত্যাগ, আমি মনে করি আমি খুশি হই যে উনি পারবেন। কিন্তু আপনি ইয়াংদের নিয়ে দেশ চালাই ফেলাবেন ভাই। আমি একটা সিম্পল একটা কথা বলি, বাংলায় একটা প্রবাদ আছে না যে কিছু কিছু জিনিস ধারেও কাটে, কিছু ভারেও কাটে। আপনি ব্লেড কিন্তু অনেক ধার, ব্লেড দিয়ে গরু কাটতে পারবেন? পারবেন না। গরু কাটার জন্য চাপাতি লাগবে। আবার চাপাতি দিয়ে দাড়ি কাটতে পারবেন? পারবেন না, ওর জন্য ব্লেড লাগবে। তো আপনার মেধাও লাগবে, আপনার অভিজ্ঞতাও লাগবে, তারুণ্য লাগবে। কাজেই দুটারই একটা মিক্সিং লাগবে। খালি আপনি মানে একটা মানে ইয়াংদের নিয়ে আপনি ডিপেন্ড করছেন ওরাই আমাদের নিয়োগকর্তা, তাহলে তো আপনি নিয়োগকর্তার লক্ষ্যের দিকে তাকায় থাকবেন। আপনি তো নিয়োগকর্তা ভালো কি করলে পরে হাসে কি করবো না, এভাবে করলে ধরা খাবেন ভাই। খুব বেশি দিন সময় লাগবে না, বললাম তো বেশি দিন সময় লাগবে না, ধরা খাবেন। কারণ কাজ তো কিছু হচ্ছে না। আপনি দেখান তো কার্যকর কাজ কি হচ্ছে মানুষের। আমি বললাম তো বাজেটের ওই দিনই দেখলাম কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কারণ বাজার লোকজন একটা মিটিং করেছিল, ওখানে তারা বলতেছে যে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা এই কারণ বাজার থেকে যায়। কোথায় যায় এই টাকাটা? কোথা থেকে ওঠে? আমাদের মতো সাধারণ ক্রেতাদের কাছ থেকে ওঠে। তো টাকাটা নেয় কে? নেয় কে? সরকার তো এটা উদ্ঘাটন করার কথা, করতে পারছে? যেদিন সে বললো তার পরের দিন থেকে পারছে। কতগুলি পয়েন্ট আমি বলি আপনাকে, দেখেন একটা জিনিস, কেউ নাম বলতে চায় না, জিজ্ঞাসা করছে আপনি বলেন নাম বলেন। একজন ব্যবসায়ী এটা বলতেছে আমার তো এখানে ব্যবসা করতে হবে। তার মানে কি, যখন একজন ব্যবসায়ী নাম বলতে চায় না, ভাবে যে আমার এখানে ব্যবসা করতে হবে, তখন বোঝা যাচ্ছে সে এই সরকারের উপর আস্থা রাখতেছে না। যে আমি যে নামটা বলবো এই সরকার ওই চাঁদাবাজকে ধরতে পারবে না, না পারলে আমার এখান থেকে ব্যবসা উঠে যাবে। তো মানুষের মধ্যে সে আস্থাটা তৈরি করতে হবে আপনার। সে আস্থাটা তৈরি করতে পারলে মানুষ আপনার কাছে আসবে। আর আস্থা তৈরি না করতে পারলে মিষ্টি মিষ্টি কথায় চিরা ভিজবে না। এটা রিয়েলিটি। মানুষ, সাধারণ মানুষ, এক রিক্সাওয়ালা অথবা ধরেন আমি ভাই অত কিছু বুঝি না। ওই আপনি কি করবেন, দেখেন একটা উদাহরণ দিয়ে বলি। প্রধান কাজটা কি? দুধবাজের কথা বলে একটা ভালো নির্বাচন, একটা নির্বাচন ব্যবস্থা চেঞ্জ করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এত কিছু হয়ে গেল, নির্বাচন কমিশন নিয়ে কেউ কিছু বলছে? এত লোককে গ্রেপ্তার করতেছে, এত লোক পদত্যাগ করতেছে, ইউনিভার্সিটিগুলি ভিসিরা পদত্যাগ করতেছে অথবা পদত্যাগ করাইতেছে। আবার দেখেন 2টা পলিটিক্যাল পার্টিকে তারা নিবন্ধন দিল, 21 তারিখে আরও একটাকে দিল। এইগুলি কি ইলেকশনের আগে দেয় নাই কেন? তখন বাংলাদেশের সুপ্রিম পার্টি ওনার কাছে খুব প্রিয় মনে হয়েছিল। তখন বিএনএম এর চেয়ে ভালো কোনো পার্টি নাই তাদের কাছে মনে হয়েছিল। কারণ ওনারা ছিল নত জানো, ওনাদেরকে উপরে থেকে বলে দিয়েছে এই 2টাকে দাও, আর কাউকে দিও না, তাই করছে। তাহলে তখনও তো তারা স্বাধীন ছিল, তখনও তো এটা সাংবিধানিক ছিল, প্রতিষ্ঠান ছিল। তাহলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটাকে ওনারা বেজ্জতি করে ছাড়ছে। সে লোকগুলির বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে? হয় নাই কেন? দরকার তো ছিল আগে এখানে হাত দেওয়া, হাত দিতে পারলো না কেন? খুবই গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন। সো আরেকটা ইস্যু এই সময়ের মধ্যে, যে আমরা তো এক ধরনের আইডিয়ালিজম ভার্সেস রিয়ালিজম এর মধ্যে আছি অনেকটা মনে হচ্ছে। ডেমোক্রেটিক ভ্যালুজ, ডেমোক্রেসি, ইলেকশনের কথা মিস্টার মাসুদ কামাল বললেন, এর জন্যে সংগ্রাম। শুধু এটাই নয়, এর সঙ্গে বৈষম্যের প্রশ্ন আছে, মানবিক
মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমাদের সেই মুক্তিযুদ্ধের অঙ্গীকারগুলোর ইস্যুজ আছে। কিন্তু একটা প্রশ্ন এখন আসছে যে আমরা কি ডেমোক্রেসির কোর ভ্যালুজের মধ্যে থাকবো, নাকি আরও নানা রকমের সাইড লাইনের অনেক ভ্যালুজ, অনেক ইস্যুজ যেটা অনেকে পছন্দ করেন, অনেকে এই ব্যাপারে অনেক দূরে সরে থাকতে চান এবং যেগুলো মনে করেন ডেমোক্রেটিক ভ্যালুজের সঙ্গে কন্ট্রাডিকশন, বাট একটা সমাজে জনগোষ্ঠীর সংখ্যাধিক্যের কারণে অথবা কোনো একটা মুভমেন্টের সময় যে মূল স্রোত বা লিডিং ফোর্সের কারণে এই জিনিসগুলো অনেক সময় সন্নিবেশিত করবার একটা চাপ থাকে। আমার মনে হয় আমি আপনাদের দুজনকে বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চাইছি। যদি উত্তর দেন, আর কোনো কনফিউশন থাকলে আই উইল বি মোর ওপেন। না, প্রশ্নটা আপনি ক্লিয়ার করতে পারছেন, কিন্তু আমার রাষ্ট্রের বয়সটা তো 52 বছর। মুক্তিযুদ্ধ, এক সাগরের রক্ত, লক্ষ লক্ষ মানুষের আত্মহতি, এই সব কিছু আমার কাছে মনে হয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, অধিকারের বাংলাদেশ নির্মাণের জন্যেই এই জিনিসগুলো মুখোমুখি হয়েছিল 71 সালের মুক্তিযুদ্ধ। এত বড় দাগের একটা ঘটনার পরও আশাহতর ঘটনা আমরা প্রত্যক্ষ করি এবং তার প্রাপ্তি এবং মূল্য আমরা দেখছি কত মারাত্মক এবং কত ভয়ঙ্কর। এরপরের আমরা কিছু কিছু ঘটনা হয়তো অর্জন নেই, আমি এটা বলবো না, অনেক অর্জন আছে আমাদের এই 52 বছরে। কিন্তু গণতন্ত্রের কাছে যখন আমরা মুখোমুখি হই তখন সেই জায়গাটায় যে হোঁচট খাওয়ার ব্যাপারটা, আশাহত ব্যাপারটা, এটা আপনি পাশ কাটাতে পারবেন না। সেটি হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচনের যখনই মুখোমুখি আমরা দাঁড়াইছি তখনই কখনো কখনো বিতর্ক আর কখনো কখনো একেবারে সাজানো গুছানো একটি ঘটনার মুখোমুখি দাঁড়াইছে। 71 পরবর্তীতে 90-র গণঅভ্যুত্থান, মানুষ খুব আশাবাদী হয়েছিল 90-র গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে। কিন্তু দেখা গেছে যে 90-কে আরো মিনিংফুল করার জন্যে আপনার অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার যেভাবে ব্যাখ্যা করি না কেন, এটার উপরে একটা আন্দোলন হয়েছে। বিরোধী দল তৎকালীন তারা আন্দোলন করেছে, তৎকালীন সরকারি দল অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে জামাত, জাতীয় পার্টি আপনার যে আন্দোলনটা করেছে, এবং এই আন্দোলনের মাত্রা কম ছিল না। বেগম খালেদা জিয়া তার যে পার্লামেন্ট দিয়ে এই আইন পাশ করছিল, সেই পার্লামেন্টে আবার বিরোধী দল অ্যাকসেপ্ট করেনি। সেই পার্লামেন্ট ভেঙে দিয়ে পরে কেয়ারটেকার অধীনে নির্বাচন হয়েছে। আমি এই কথাটা কেন বলছি, যারা এই আন্দোলন করলো তারাই পরবর্তীতে আবার এই মানে দিগ্বিজয়ী একটা আন্দোলন, বড় মাপের আন্দোলন, তারাই কিন্তু তাদের চেহারা খুব দ্রুতই পরিবর্তন করে ফেলে, অর্থাৎ কেয়ারটেকার তারা বাতিল করে দেয়। এবং এই বাতিলের প্রক্রিয়ার সঙ্গে ধরেন কত নির্দয় নির্মম, জাতীয় পার্টি একেবারে নতজানু একটা গৃহপালিত, নিজেরাই বলছে গৃহপালিত একটা বিরোধী দল। তা আপনি এই যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে ক্ষণে ক্ষণে চরিত্র বদল এবং ভূমিকা, সেই ভূমিকায় মানুষ কখনো কখনো রাজনৈতিক দলগুলোর উপর আশাহত হয়েছে। আমরা 3য় অধ্যায়ে এসে দাঁড়িয়েছে, যেটা 5ই আগস্টের যে মানে বিজয় বলবো বা আমাদের সাফল্য যাই কিছু, তারা কিন্তু ওই গণতন্ত্রের প্রশ্নে এখন মুখোমুখি। যেটা মাসুদ কামাল সাহেব ব্যাখ্যা করলেন খুব ভালো করে, যে বিএনপি বা জাতীয় পার্টি অথবা জামাত তারা তাদের অবস্থান থেকে তারা ভাববে, এটা খুব স্বাভাবিক। ভাবনাটাকে বাস্তবায়নের রূপ দেবে জনগণ বা ভোটার। আমরা যত দেরি করব, আমার বিবেচনায় তাদের মতামতটা আমি নিতে পারবো না। যদি কেউ মনে করি যে লেট করলে আমার পক্ষে যাবে আর তাড়াতাড়ি করলে আমার বিপক্ষে যাবে, সে ভাবতেই পারে, আমি এটা কিন্তু আপনাকে জনগণের মুখোমুখি দাঁড়াতেই হবে এবং সেই দাঁড়ানোর ব্যাপারে নিয়ামক শক্তি হচ্ছে এই কেয়ারটেকার সরকার। মূল ঘটনাটা মাথার থেকে যদি একটু দূরে রেখে দেয় তাহলে অনেক বিপদ ঘটে যেতে পারে। সেই দৃষ্টান্তও কিন্তু আমাদের জাতীয় ইতিহাসে আছে। কেয়ারটেকারদের গিয়ে সামরিক ছদ্মবেশী সমর্থিত কেয়ারটেকার, নানান ঘটনা কিন্তু আমাদের জাতীয় রাজনীতিতে আছে। সেই জন্য আমার কাছে মনে হয় যে সংস্কারের জন্য রাজনৈতিক সমর্থন খুব গুরুত্বপূর্ণ।
আমি আর 2 মাস অপেক্ষা করার পরে আমরা অনেক কিছু মুখোমুখি হব। সেই মুখোমুখি হওয়ার আগেই যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমার মনে হয় সেটা অত্যন্ত যৌক্তিক হবে এবং ভবিষ্যতে আরেকটা ভূমিকম্প যাতে না হয় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। না হলে এ জাতি বিদ্রোহী জাতি, কিছুটা অধৈর্যেরও। প্রাপ্তি না থাকলে এ কখনো কাউকে ছেড়ে দিয়েছে এটা আমার কাছে মনে হয় না। সেই জাতি হচ্ছে বাঙালি জাতি। সেই জাতি হিসাবে মানে আমাদের পণ্ডিত, বিচক্ষণ এবং সারা বিশ্বে যিনি সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যারা আছে তারাও খুব ভালো এবং পণ্ডিত ব্যক্তিত্বই বলবো। সবাইকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেটা যদি আমরা না করতে পারি তাহলে আবার জানি না কোন পরিস্থিতির মুখোমুখি হব, তবে ভালো কিছুর মুখোমুখি হব এটা আমার কাছে মনে হয় না। স্যার মাসুদ কামাল, ক্লোজিং রিমার্কস। না, মূল কথাটা হলো কি, সবাইকে মাথায় রাখতে হবে দুটো জিনিস। একটা জিনিস হলো যে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসে না, তখন তারা কিন্তু তাদের যে ম্যান্ডেটগুলি ছিল ওটাই মাথায় রাখে, যে আমি এই ম্যান্ডেটগুলি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, আমি এইগুলি পালন করব। কিন্তু এই গভর্নমেন্টের ম্যান্ডেটটা কি? তারা কিন্তু জনগণের কাছে কোনো ম্যান্ডেট দেয়নি, বরঞ্চ জনগণ তাদের প্রত্যাশার ম্যান্ডেট তাদের উপর চাপিয়ে দিয়েছে। এক্ষেত্রে তাদের উপর কিন্তু প্রত্যাশা অনেক। আমাকে যদি বলেন যে তোমার প্রত্যাশা কি, 10টা লেখা, তো আমি লিখবো 10টা, উনি 10টা, আপনি 10টা লেখেন, দেখবেন যে সব মিলে এখানে এসে 18টা, মানে 4টা 5টা বেশি কিন্তু মিলবে না। উনি ওনার মতো করে ভাববে। এখন সবাই কিন্তু ভাববে যে আমারটা উনি পূরণ করবেন, কাজে ওনাদের উপর কিন্তু চাপটা অনেক বেশি, এবং সেই চাপটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি এই সরকারের কতটুকু আছে এটা নিয়ে আমি একটু দ্বিধায় আছি। কারণ যে লোকগুলি কিনে সরকার গঠন করা হয়েছে, এই লোকগুলি তো মোটামুটি শুরুর দিকে অনেকে চিন্তামি না। ভাই, আমি এই দেশে বাস করি, 36 বছর আমি সাংবাদিকতা করি, আমি তো মানুষ নিয়ে চলি। তাদের মধ্যে যে কটাকে চিনি ওই কটা নিয়ে হতাশ শুরুর দিকে, যে কটা নিয়ে চিনতাম না সেগুলো নিয়ে আশাবাদী। কারণ যে একটা প্রবাদ আছে না, যে সেই লোকটা ততটা ভালো যাকে আপনি যত কম চিনেন। তো অনেকে চিনতাম না, মনে করতাম তাহলে বোধহয় ভালো হবে। তবে এর কিছু নমুনা দেখছি, দেখে নিয়ে আরো হতাশ। এখন ওনারা আমাদের এই প্রত্যাশা মিটাবেন, এই প্রত্যাশার পাহাড় কিন্তু কতটুকু মেটাতে পারবেন আমি জানি না। তারপরে আমরা আশাবাদী হব, এই কারণে আমাদের তো আশাবাদী হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর শেষ কথাটা কি জানেন, যে ভাই অনেক বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছি। আপনাকে কিন্তু এরকম একটা সুযোগ প্রতিদিন কেউ দিবে না। আপনি এর আগে যদি বলতেন যে আমি ওইটা পরিবর্তন করব, আমি সেটা পরিবর্তন করবো, যেমন ধরেন সংবিধানটাই, আমি সংবিধান পরিবর্তন করব, মানুষ কিন্তু হাই হাই করে উঠত। এখন আপনি যখন বলবেন, মানুষ হাই হাই করবে না, মানুষ বলবে কি হ্যাঁ ঠিক আছে, ভালো হলে করেন। তার মানে মানুষ এখন সংস্কারের পক্ষে। সেই সুযোগটা যদি আপনি নিতে না পারেন, যদি না পারেন আপনারা, তাহলে কিন্তু এই সুযোগ আপনি আবার পাওয়ার জন্য 50 বছর অপেক্ষা করতে হবে। এখন এই জিনিসটা ওনারা ভাবেন কিনা, বুঝেন কিনা, উপলব্ধি। আমি এই ক্ষেত্রে প্রশংসা করব রাজনৈতিক দলগুলোকে, কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই তাদেরকে সাপোর্ট দিচ্ছে, সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট দিচ্ছে। এখন এই সাপোর্টটা যদি ওনারা যদি মানে বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আমার মনে হয় এই জাতির জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের ব্যাপার আর কিছু হবে না। মিস্টার দুদু, আর কিছু যোগ করবেন? আমাদের ওই যেটা শুরুতে আমি শুরু করেছিলাম, সব কিছুর প্রত্যাশা হচ্ছে রাজনৈতিক বিচক্ষণতা দেখানো, রাজনৈতিক সরকার না। কিন্তু আলটিমেট ওই জায়গাটায় আপনাকে যেতে হবে। আপনি সংস্কার, ওইটা যেটা মাসুদ কামাল সাহেব বললেন, যে সংস্কার সব মানুষ চাচ্ছে, কিন্তু সেই সময়টা নির্ধারণ করা কোন সময়ের মধ্যে কোন কোন কাজগুলো তারা করতে চায়। কিন্তু 1 নম্বরে রাখা যে বিষয়টি, সেটি ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি যে আশা জাগাইছে। হ্যাঁ, যদি যারা নতুন নতুন শক্তি সামনে আসতে চায় তারাও আসতে পারে, এবং জনগণের ম্যান্ডেটটা নেওয়া। একটু আগে আমরা জামাত সম্বন্ধে বললাম না, জামাত তো প্রত্যাশা করতেই পারে। যেমন একসময় স্বাধীনতার পর জাসদ এটা সাড়া জাগিয়েছিল। জাসদকে এখন যেভাবে এখনকার দৃষ্টিতে দেখলে হবে না, সেই সময় কিন্তু সাড়া জাগিয়েছিল, একটা পরিস্থিতি তৈরি ছিল। কিন্তু সেই দায়িত্বটা সেই সময়
যে কোনোভাবে হোক তারা পালন করতে আমার বিবেচনায় সম্ভব হয়নি বা পারে নাই। তা এখন আপনাকে জনগণের ম্যান্ডেটের যে প্রসঙ্গটিতে আছে, ওই যে কি ছাত্রদের সরকার, এই জায়গাটা থেমে গেলে বিপদ হবে। এটা ছাত্র জনতার সরকার, দেশবাসীর সরকার, সকল রাজনৈতিক দলের সরকার। এইভাবে ভাবলে মীমাংসাটা খুব ইজি। এবং 1 নম্বর কাজটি, সেটি 3 মাসে না 2 মাসে না 6 মাসে সেটা সরকার নির্ধারণ করবে। একটি ভালো নির্বাচন, অর্থাৎ জনগণকে ক্ষমতায়ন করার জন্য ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি ভালো নির্বাচনের দিকে এগোনো, এটাই আমার কাছে মনে হয় খুব জরুরি কাজ এখন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাসুদ কামাল এবং মিস্টার শামসুজ্জামান দুদু, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্যে। দর্শকের যে সরকার যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত হয়েছে, এটি বাংলাদেশের জন্য একটা সুযোগটা হাতছাড়া হয়ে গেলে আবার কবে এই সুযোগ আসবে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক মাসুদ কামাল। এবং তিনি বলছিলেন ভালোবাসাটা আছে সরকারের প্রতি, কিন্তু সেটা কতক্ষণ থাকবে তা নির্ভর করছে তারা কতটা আস্থা অর্জন করতে পারছেন, তারা কতটা ডেলিভার করতে পারছেন তার উপরে। এবং মিস্টার শামসুজ্জামান দুদু বলছেন এখানে রাজনৈতিক বিচক্ষণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিস্টার দুদু যৌক্তিক সময়, দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন এবং তার উপরেই তিনি গুরুত্ব আরোপ করছেন বারবার। মিস্টার মাসুদ কামাল সেই সঙ্গে সংস্কার, যেটা বহুল উচ্চারিত শব্দ, যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এবং অপর রাজনৈতিক দল বা সাধারণ নাগরিকদের কাছ থেকে সে কথা উচ্চারণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংস্কার কি, কতটুকু তারা করবেন, কতটুকু করতে পারবেন, কতটুকু ভবিষ্যতে রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তারা করবে, আদৌ তারা যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার পূরণ করবে কিনা, সেখানেও আস্থার একটা প্রশ্ন আছে অতীত অভিজ্ঞতার আলোকে। এই জায়গাগুলোর সমাধান কীভাবে হবে সেটা এখন দেখা দরকার এবং সেই বিষয়টা নিশ্চিত জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার। সংস্কার বা অদল বদল, প্রমোশন, ডিমোশন, চাকুরি চুক্তি, বদলি, এগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা উদাহরণ যথেষ্ট, যেটা মাসুদ কামাল তুলেছেন, যে নির্বাচন কমিশন প্রধান এবং অন্যতম একটা লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা, এবং সেটা যেই নির্বাচন কমিশন করবে সেই নির্বাচন কমিশনের সম্পর্কে সরকারের কোনো বক্তব্য নেই। এই বিষয়ের, এই প্রশ্নের মীমাংসা হওয়া জরুরি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।